ইসরায়েলি বিমানবন্দরে ফ্লাইট চালু করলে হবে ভয়াবহ পরিণতি, ইয়েমেনের সশস্ত্র বাহিনীর হুঁশিয়ারি। আকাশে ওড়ার আগে 10 বার ভাবতে হবে ইসরায়েলিদের, কারণ ইসরায়েলের আকাশও এখন ইয়েমেনের সশস্ত্র বাহিনীর দখলে। বিস্মিত বিশ্ব যখন গাজার ধ্বংসস্তূপের দিকে তাকিয়ে, ইয়েমেনিরা তখন আকাশ সমুদ্র জুড়ে ইসরায়েলকে টার্গেট করছে নিখুঁত প্রতিশোধে। ইসরায়েলি বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর, যেখানে একসময় ছিল ভ্রমণের গন্তব্য, এখন তা হয়ে উঠছে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র ও ড্রোনের নিশানা। ইয়েমেনের শীর্ষস্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, আন্তর্জাতিক বিমান সংস্থাগুলি যদি সেখানে আবার ফ্লাইট চালু করে, তবে তাদের গন্তব্য হয়তো আকাশেই থেমে যেতে পারে। লেবাননের আল মায়াদিন নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এই হুঁশিয়ারির কথা জানানো হয়। ওই কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, যেসব কোম্পানি এখনো বেন গুরিয়নে ফ্লাইট চালু করার কথা ভাবছে, তাদের উচিত গন্তব্য বদলানো। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর সতর্কতার প্রতি গুরুত্ব না দিলে তার ফলাফল হতে পারে ধ্বংসাত্মক। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, এটা কেবল একটি বার্তা নয়, এটা একটা বাধ্যতামূলক বাস্তবতা। ইয়েমেনিরা এখন ইসরায়েলের দখলকৃত ভূমিতে এক বিমান অবরোধ আরোপে দৃঢ় প্রতিজ্ঞ। টার্গেট শুধু বেন গুরিয়ন নয়, পুরো দখলদার অঞ্চল। সূত্র জানায়, ইসরায়েলের বিরুদ্ধে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন আক্রমণ চলছে নিয়মিত এবং ক্রমবর্ধমান তীব্রতায়। তা কোনো দুর্ঘটনা নয়, এটি একটি সুনির্দিষ্ট কৌশলগত প্রতিশোধ। এই হুঙ্কারে যুক্ত হয়েছে ইয়েমেনের উপতথ্যমন্ত্রী নাসরুদ্দিন আমিরের হুঁশিয়ারি। একদিন আগেই তিনি ঘোষণা দেন, পরবর্তী কয়েক ঘন্টার মধ্যেই আমরা বেন গুরিয়ন ও অন্যান্য বিমানবন্দরগুলোকে টার্গেট করব। তিনি আরো বলেন, যতক্ষণ গাজায় গণহত্যা চলবে, যতক্ষণ ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসন থামবে না, ততক্ষণ আমাদের প্রতিরোধ থামবে না। আমরা শুধু শব্দে নয়, বাস্তবে আঘাতে বিশ্বাসী। বিশ্ব যখন মনস্তাত্ত্বিক যুদ্ধ আর কূটনীতির ছায়ায় হেঁটে যাচ্ছে, ইয়েমেনের সশস্ত্র বাহিনী তখন উড়িয়ে দিচ্ছে এই সব ছায়া। আমাদের মনোবলকে ভাঙা যাবে না, হুমকি দিয়ে থামানো যাবে না, আমরা লড়াই চালিয়ে যাব, একথা বারবার বলছে ইয়েমেনি সশস্ত্র বাহিনী। তারা হুঁশিয়ারি দিয়েছেন, বেন গুরিয়নে যেসব বিমান আছে সেগুলো যেন অবিলম্বে সরে পড়ে। বিশেষত বিদেশিদের নিরাপত্তার খাতিরে এখনই দেশত্যাগের পরামর্শ দিয়েছেন। গাজায় যখন ইসরায়েলি বোমা, ইয়েমেনে তখন কৌশলগত সমুদ্র অবরোধ। শুধু আকাশে নয়, লোহিত সাগর ও বাব আল মানদেব চ্যানেল জুড়ে সামরিক নৌ অবরোধ চালিয়ে যাচ্ছে, যেন ইসরায়েলে পৌঁছাতে না পারে কোনো অস্ত্র, কোনো রসদ। এই প্রতিরোধ শুধু এক যুদ্ধ নয়, একটি জাতির কণ্ঠস্বর, একটি দেশের সাহস এবং এক বিশাল বৈশ্বিক বার্তা। অবহেলিত ইয়েমেন আজ ইতিহাসের মুখোমুখি দাঁড়িয়ে বলছে, গাজা একা নয়, ফিলিস্তিনের জন্য লড়বে ইয়েমেন, প্রতিটি রক্তবিন্দুর জবাব দেব আমরা। আকাশে আমাদের চোখ, সমুদ্রে আমাদের ছায়া এবং হৃদয়ে আগুন। ইসরায়েল যতই আক্রমণ করে, ইয়েমেনিরা ততই শক্তিশালী হয়। ইয়েমেনের সশস্ত্র বাহিনীকে দুর্বল করতে চায় ইসরায়েল, কিন্তু যত আঘাত করে ততই হুথিরা যেন শক্তির মুকুট পরে উঠে দাঁড়ায়। কারণ ইয়েমেনের যুদ্ধ শুধু গোলাবারুদের খেলা নয়, এটা মর্যাদা, সহ্য শক্তি আর ভুল বোঝাবুঝির ইতিহাস। শুক্রবারের হামলা ছিল চোখ ধাঁধানো। হোদেইদা আর সালিফ বন্দর লক্ষ্য করে ইসরায়েলি শক্তিশালী যুদ্ধ বিমান। 2000 কিলোমিটার পাড়ি দিয়ে তারা ইয়েমেনি লক্ষ্যবস্তুতে আঘাত হানে। মধ্যপ্রাচ্যে এমন দৃশ্য বিরল, কিন্তু একটা বড় সত্য আজও তারা বুঝতে পারেনি, ইয়েমেনের প্রতিটি বোমা, প্রতিটি আঘাত ইয়েমেনের সশস্ত্র বাহিনীকে আরও শক্তভাবে গেঁথে দেয়। গরিবের ঘরে আগুন দিলে সে পুড়ে মরে না, সে ছাইয়ের নিচে আগুন হয়ে ওঠে। ইসরায়েল মনে করে ইয়েমেনের সশস্ত্র বাহিনী তাদের জনগণের অর্থনৈতিক অবস্থার কথা ভাবে, তাই তারা ধরে নেয় যদি বন্দর ধ্বংস করা যায়, অর্থনীতিকে চাপে ফেলা যায়, তাহলে তারা মাথা নত করবে। কিন্তু তারা জানে না, ইয়েমেনের সশস্ত্র বাহিনী কোনো অর্থনীতির উপর দাঁড়িয়ে নেই, ওদের জীবন যুদ্ধের, রক্তের, আত্মত্যাগের উপর দাঁড়ানো। তারা কনক্রিট কারখানা হারালে কাঁদে না, তারা ছায়া থেকে উঠে আসে। হুথিদের হারানোর কিছু নেই, এটাই তাদের সবচেয়ে বড় শক্তি। ইসরায়েল চায় ইয়েমেনে নৌ অবরোধ জারি করতে, কিন্তু তারা জানে না, ওমান আর ইয়েমেনি সরকারের অঞ্চল দিয়ে ইরান সবসময় অস্ত্র আর রসদ পাঠিয়ে দেয়। একটা পথ বন্ধ করলে আরেকটা খুলে যায়। এটা এমন এক শক্তি যাকে শুধু সামরিকভাবে ধ্বংস করা যায় না, কারণ তার হৃদয়টা লড়াইয়ের আগুনে পোড়া। এখানে একটা পশ্চিমা ভুল কাজ করে। তারা ভাবে যদি খাদ্য, ঔষধ, অর্থ আটকে দেওয়া যায়,
তাহলে ইয়েমেনের সশস্ত্র বাহিনী জনগণের চাপে মাথা নিচু করবে। কিন্তু তারা জানে না ইয়েমেন আজ এমন একটা ধ্বংসস্তূপে দাঁড়িয়ে যেখানে জনসংখ্যার 1/4 24 লাখ মানুষ অপুষ্টিতে ভুগছে। সেখানে 1 লাখ শিশু শারীরিকভাবে বিপন্ন। যখন জীবন এমনিতেই ধ্বংসপ্রাপ্ত, তখন আকাশ থেকে বোমা পড়লেও তাতে কিছু আসে যায় না। গাজা আর ইয়েমেন ভিন্ন, সামাজিক কাঠামো আলাদা। ইসরায়েল ভুল করে ভাবে কিছু অর্থনৈতিক প্রণোদনা দিলেই শান্তি আসবে। যেমন কাতার থেকে গাজায় টাকা দিয়ে কেউ ভাবে যে শান্তি ফিরে আসবে। সৌদি আরব আর আমিরাতও একসময় ভেবেছিল যুদ্ধ দিয়ে ইয়েমেনের সশস্ত্র বাহিনীকে হারানো যাবে। কিন্তু 1 দশক পর তারা বুঝেছে সামরিক শক্তি যত বড়ই হোক, ধ্বংসস্তূপের ওপর দাঁড়ানো সমাজে তার কোনো অর্থ নেই। তাই তারা আজ শান্তির জন্য ইরানের দিকে চেয়ে আছে। ইসরায়েলি বিশেষজ্ঞরা বলছেন ইসরায়েলের সামনে আছে মাত্র 2টি রাস্তা। প্রথমটা হামাসের সঙ্গে যুদ্ধবিরতি, এতে গাজায় শান্তি ফিরবে, জিম্মিরা ঘরে ফিরবে এবং ইয়েমেনেও কিছুটা প্রশমন হবে। দ্বিতীয়টা ইয়েমেন নয়, সরাসরি ইরানকে লক্ষ্য করা। কারণ ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মাথা টিপে ধরা সম্ভব নয় যতক্ষণ তারা ইরান থেকে রসদ পায়। কিন্তু ইরানকে আঘাত করার মানে এক বৈশ্বিক অগ্নিকুণ্ডে আগুন দেয়া। তাই ইসরায়েল যতবার ইয়েমেন আঘাত করে ততবার এক প্রতিরোধের প্রতীকে পরিণত হয়। আর তাদের নেতা আব্দুল মালিক আল হুথি হয়ে ওঠেন ইয়েমেনের দরিদ্র মানুষদের চোখে বেঁচে থাকার একমাত্র আশ্রয়। ভারতের আধিপত্য মানবে না পাকিস্তান, হুঁশিয়ারি পাকিস্তানি সেনাবাহিনীর। পাকিস্তান বলছে ভারত যুক্তরাষ্ট্র নয়, আর পাকিস্তান সে আফগানিস্তান নয়। এই ভূমিতে কেউ চোখ রাঙালে জবাব আসবে পাহাড় চাপা হয়ে। দক্ষিণ এশিয়ায় উত্তেজনার বাতাস আরো ঘন হচ্ছে, আর এই আগুনে ঘি ঢাললেন পাকিস্তান সেনাবাহিনীর শীর্ষ মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন ভারতের আধিপত্য কখনোই মানবে না পাকিস্তান। শান্তি চায় ইসলামাবাদ, তবে মাথা নিচু করে নয়। এই বার্তা দিলেন তিনি আন্তর্জাতিক মহলকে। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সিকে দেয়া এক বিস্ফোরক সাক্ষাৎকারে জেনারেল চৌধুরী বলেন, আমরাই আগে শান্তির কথা বলেছি, তবে শান্তির মানে এই নয় যে আমরা ভীত। ভারত যদি ভেবে থাকে তারা হুঁশিয়ারি দিয়ে আমাদের চুপ করিয়ে দেবে, তবে তারা কঠিন ভুল করছে। এই সাক্ষাৎকারে এক চাঞ্চল্যকর অভিযোগ তোলেন আইএসপিআর প্রধান। তিনি বলেন ভারতের গোয়েন্দা সংস্থা র পাকিস্তানে সন্ত্রাস ছড়াচ্ছে, বিশেষ করে নিষিদ্ধ টিটিপি জঙ্গিদের পেছনে ভারতের মদত রয়েছে। সম্প্রতি ঝেলম থেকে গ্রেফতার হওয়া এক সন্দেহভাজনের স্বীকারোক্তিতেও ভারতের প্রশিক্ষণের তথ্য উঠে এসেছে। শুধু তাই নয়, তিনি বলেন ভারতের ঘরোয়া সমস্যা এখন গোটা অঞ্চলের জন্য হুমকি। দেশটির মুসলিম, শিখ, খ্রিস্টানদের ওপর দমনপীড়ন বাড়ছে, চরমপন্থা বাড়ছে, আর তার দায় চাপিয়ে দেওয়া হচ্ছে পাকিস্তানের ওপর, যেন জনগণের চোখ ঘুরিয়ে দেওয়া যায়। পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র জোর দিয়ে বলেন, পাকিস্তান শান্তিপ্রিয় এবং দায়িত্বশীল রাষ্ট্র, কিন্তু দেশের সার্বভৌমত্বে আঘাত এলে জবাব দেয়া হবে। আমরা কারো ভয় পাই না। ইতিহাস সাক্ষী, পাকিস্তান বারবার প্রমাণ করেছে যুদ্ধ চাপিয়ে দিলে তার জবাব রণাঙ্গনে দেয়া হয়। তিনি আরো জানান, পাকিস্তানের প্রতিক্রিয়া বরাবরই সুনির্দিষ্ট ছিল। ভারতীয় সামরিক অবকাঠামোকে লক্ষ্য করে পাল্টা আঘাত করা হয়েছে, কোনো বেসামরিক স্থাপনাকে নয়। অর্থাৎ পাকিস্তানের জবাব ছিল ন্যায্য, হিসেবি এবং সুশৃঙ্খল। পাকিস্তানি বিশেষজ্ঞরা বলছেন ভারত যদি মনে করে পাকিস্তানকে চাপে ফেলতে পারবে, তাহলে সেটা নিছক এক বিভ্রম। কারণ পাকিস্তান শুধু একটি দেশের নাম নয়, এটি একটি আত্মমর্যাদার গল্প, একটি লড়াকু জাতির প্রতিচ্ছবি। এবং এই জাতি জানে কখন আলোচনায় বসতে হবে আর কখন মাটির গভীর থেকে বারুদ তুলে আকাশে ছুঁড়ে দিতে হয়। জেনারেল শরীফ বলেন, তদন্ত ছাড়াই কিভাবে পাকিস্তানকে দোষারোপ করা হয়? যদি সত্যিই কোনো প্রমাণ থাকে তা নিরপেক্ষ আন্তর্জাতিক সংস্থাকে দিন। আমরা আন্তর্জাতিক তদন্তে পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত। ওদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন পাকিস্তানকে উপেক্ষা করা যাবে না। দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তির দেশটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার গুরুত্বের ওপর জোর দিয়ে তিনি এমন মন্তব্য করেন। ট্রাম্প পাকিস্তানি জাতির প্রশংসা করে বলেন, তারা বুদ্ধিমান মানুষ, অসাধারণ কাজ করে। টাইমস অফ ইন্ডিয়ার শিরোনাম।
এই চীনা ক্ষেপণাস্ত্র কিভাবে ভারতের আকাশ প্রতিরক্ষার সবচেয়ে বড় মাথা ব্যথায় পরিণত হলো? তারা বলেছে, অপারেশন সিঁদুরের সময় পাঞ্জাবে একটি অব্যবহৃত চীনা PL-15 ক্ষেপণাস্ত্র উদ্ধার করা হয়। আর এটা এমন এক অস্ত্র যা ভারতের প্রতিরক্ষা বিজ্ঞানী, কৌশলবিদ ও নির্মাতাদের হিমশিম খাইয়ে দিয়েছে। এই PL-15 ক্ষেপণাস্ত্র নিয়ে যুদ্ধকালীন সময়ে ভারতে দাবি করা হয়েছিল এটি পাকিস্তান থেকে ছোঁড়া হয়েছিল, কিন্তু তা বিস্ফোরিত না হয়ে পড়ে যায় এবং ভারত এটি উদ্ধার করে। পাকিস্তান বিমান বাহিনী এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বলেছিল এটি PL-15 নয়, কারণ PL-15 এর গঠন ভিন্ন, এর গায়ে ফাটল নেই, এবং তারা বলেছিল ভারত হয়তো অন্য ক্ষেপণাস্ত্রকে ভুল করে PL-15 বলছে। কিন্তু এখন ভারতের সবচেয়ে বড় ইংরেজি পত্রিকা যদি শিরোনামে লেখে যে এই PL-15 তাদের সবচেয়ে বড় হেডেক, মাথা ব্যথা, তাহলে এটা নিজেরাই তো স্বীকার করছে যে এই ক্ষেপণাস্ত্র তাদের ভয় ধরিয়ে দিয়েছে। তারা মুখে বলছে না এটা PL-15, বলছে না এটা তাদের যুদ্ধ বিমানে আঘাত করেছে, কিন্তু প্রশ্ন হচ্ছে তাহলে এটা মাথা ব্যথা হলো কেন? এমন কি করেছে এই ক্ষেপণাস্ত্র? পাকিস্তানের হাতে এখন এমন প্রযুক্তি আছে যা ভারতের চেয়ে অনেক বেশি আধুনিক। এই PL-15 একটি BVR, বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ ক্ষেপণাস্ত্র, অর্থাৎ যাকে লক্ষ্য করে ছোড়া হয় তাকে চোখে দেখা যায় না, তবুও এটি হিট করে। বিমানে বসেই এটা ছোড়া যায় এবং এটি গিয়ে শত্রুর বিমানে আঘাত হানে। এটি দুটি সংস্করণে আসে। এক, চীন নিজের ব্যবহারের জন্য একটি শক্তিশালী সংস্করণ রাখে যার পরিসীমা প্রায় 220 কিলোমিটার থেকে 250 কিলোমিটার পর্যন্ত হতে পারে। দুই, আর একটি রপ্তানিযোগ্য সংস্করণ যেটি সাধারণত 145 কিলোমিটার দূরত্ব পর্যন্ত কার্যকর। ভারতের দাবি ছিল পাকিস্তানের হাতে কেবল রপ্তানিযোগ্য সংস্করণটাই আছে, অর্থাৎ 145 কিলোমিটারের। কিন্তু প্রকৃতপক্ষে সম্প্রতি পাকিস্তানে PL-15 এর শক্তিশালী সংস্করণ এসেছে এবং এটা ভারত জানে। টাইমস অফ ইন্ডিয়া যখন এমন একটি প্রতিবেদন ছাপে যেখানে বলা হয় এই চীনা PL-15 আমাদের আকাশ প্রতিরক্ষার সবচেয়ে বড় মাথা ব্যথা, তখন স্পষ্ট হয়ে যায় তারা ভিতরে ভিতরে কতটা আতঙ্কিত। আরেকটি বিষয়, পাকিস্তানের J-10C বিমান যা এই PL-15 ব্যবহার করে তা ভারতীয় রাফালের বিরুদ্ধে ব্যবহৃত হয়েছে এবং এর কার্যকারিতা ভারতের কাছে স্পষ্ট। এমনকি এখন পাকিস্তানি পাইলটরা এর পরবর্তী ভার্সনেরও প্রশিক্ষণ শেষ করে ফেলেছেন, মানে পরের ধাক্কা আরও জোরালো আসছে। এটাই তো সত্যিকার অর্থে ভয়ের কারণ। ভারত নিজেই স্বীকার করছে তাদের সবচেয়ে বড় ইংরেজি পত্রিকায় যে এই ক্ষেপণাস্ত্র তাদের কাবু করে দিয়েছে। এটা মুখে না বললেও কাজেই প্রকাশ পাচ্ছে। এখন প্রশ্ন, ভারতের প্রতিরক্ষা কৌশল যদি এই একটি ক্ষেপণাস্ত্রই কাঁপে, তাহলে আগামী দিনে কি হবে? এবং PL-15 এর ব্যাপারে বুঝতে হবে এই ক্ষেপণাস্ত্র ভবিষ্যতের যুদ্ধের চালচিত্র বদলে দিতে পারে, কারণ এতে এমন একটি প্রযুক্তি আছে যা চোখের আড়ালে থেকেও শত্রুর বিমানে আঘাত হানতে পারে। পরমাণু পরীক্ষা না ভূমিকম্প, পাকিস্তানে কম্পন, ভারতে কি শঙ্কার ভয়াল ধ্বনি? 2024 সালের এপ্রিল থেকে অক্টোবর 6 মাসে যেন আগুনে জ্বলে উঠল মধ্যপ্রাচ্য। ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি ড্রোন হামলা, মিসাইল ছোড়াছুড়ি আর আকাশে বিমানের গর্জন। পরিস্থিতি এমন ছিল যেন যে কোনো মুহূর্তে শুরু হবে ইরান ইসরায়েলের পূর্ণাঙ্গ যুদ্ধ। ঠিক এই উত্তেজনার মধ্যে বিশ্ব মিডিয়ায় ছড়িয়ে পড়ল এক অদ্ভুত খবর, ইরানে ভূমিকম্প। ছোট ছোট এই কম্পনগুলোকে অনেকে বলেছিলেন ভূপ্রাকৃতিক ঘটনা, কিন্তু আবার অনেকের সন্দেহ এগুলো আসলে ভূমিকম্প নয়, বরং ছিল গোপন পারমাণবিক বোমার পরীক্ষা। কারণ এসব ভূমিকম্প হয়েছে গভীর মাটির নিচে একাধিক স্থানে। যদিও ইরান কখনো স্বীকার করেনি, তবু ষড়যন্ত্র তত্ত্ব ঘুরতে থাকে চারদিকে। এই ঘটনার 6 মাস পর এবার উপমহাদেশেও যেন বাজল সেই ভয়াল ঘণ্টা। এপ্রিলে কাশ্মীরে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলা, প্রাণ গেল 26 জনের। এর জবাবে 7 মে ভারত চালায় অপারেশন সিন্দুর, পাকিস্তানের ভেতরে ঢুকে হামলা। পাকিস্তানে বসে থাকেনি, 3 দিন পর 10 মে চালায় পাল্টা অভিযান, নাম বুরিয়ান মারসুস।
এখানেই গল্পে মোড়, কারণ এই হামলা পাল্টা হামলার সময়েই পাকিস্তানে ধরা পড়ে 3টি ভূমিকম্প। প্রথম দুটি 10 মে সকালে মাত্রা 4.7 ও 4.0। এরপর যুদ্ধবিরতির একদিন পরে 12 মে সোমবার আবার ভূমিকম্প, এবার মাত্রা 4.6, জায়গা পাকিস্তানের উত্তর ও পশ্চিমাঞ্চল। এবার প্রশ্ন উঠল, এত ভূমিকম্প একসাথে কিভাবে? সময়টা আবার এমন যখন দুই দেশের মধ্যে যুদ্ধের সম্ভাবনা তুঙ্গে ছিল। অনেকেই বলছেন এগুলো সাধারণ ভূমিকম্প নয়, বরং পাকিস্তান হয়তো গোপনে চালিয়েছে পরমাণু বোমার পরীক্ষা। ভূতত্ত্ববিদরা অবশ্য বলছেন হিমালয় অঞ্চলে এমন ভূমিকম্প স্বাভাবিক, কারণ এখানে টেকটোনিক প্লেট নড়াচড়া করে। কিন্তু তবু ষড়যন্ত্র থেমে নেই, কারণ অতীতেও কিছু বলছে। 1998 সালের কথা মনে আছে? সেবার চাগাই পাহাড়ে পরমাণু পরীক্ষার সময়ও প্রথমে ভেবেছিল সবাই সাধারণ ভূমিকম্প, পরে পাকিস্তান নিজেই স্বীকার করে নেয় সেটি ছিল পারমাণবিক পরীক্ষা। তাই এবারও অনেকেই ভাবছেন ইতিহাস কি আবার ফিরে এলো? ভারতের ভূমিকম্প বিশেষজ্ঞ ওপি মিশ্রা অবশ্য পরিষ্কার জানিয়ে দিয়েছেন, প্রাকৃতিক ভূমিকম্পে থাকে 2টি ধাপ, কিন্তু পারমাণবিক বিস্ফোরণে থাকে 3টি ধাপ, কারণ বিস্ফোরণের পর ভূমি থেকে ফিরে আসে প্রতিধ্বনি। আর পাকিস্তানের এই সাম্প্রতিক ভূমিকম্পে সেই 3য় ধাপ ছিল না। তাই তিনি বলছেন, না, এগুলো পরমাণু পরীক্ষা নয়। তবে টুইস্ট এখানে, যদিও প্রমাণ মেলেনি, তবুও ভূমিকম্পের সময়কাল, এলাকা ভিত্তিক কম্পন আর যুদ্ধের প্রস্তুতির মাঝে হঠাৎ এই কম্পন, সব মিলিয়ে প্রশ্ন থেমে নেই। এদিকে আমেরিকান সায়েন্টিস্ট ফেডারেশনের তথ্য বলছে ভারতের এখন পরমাণু ওয়ারহেড আছে 180টি, পাকিস্তানের আছে 10টি বেশি। 2 দশক পর এই প্রথম ওয়ারহেডের সংখ্যায় পাকিস্তানকে ছাড়িয়ে গেছে ভারত। তাই অনেকেই বলছেন হয়তো যুদ্ধ শুরুর আগেই পাকিস্তান চাচ্ছে নিজেদের অস্ত্র ভান্ডার আরো মজবুত করতে। ভূমিকম্পগুলোর টাইমলাইন ছিল দুই দেশের পুরো দমে যুদ্ধ শুরুর শঙ্কার মধ্যেই। তাই অনেকের ধারণা সামরিক সংঘাত যুদ্ধে রূপ নেওয়ার আগেই নিজেদের পরমাণু অস্ত্রের ভান্ডারকে বাড়ানোর পূর্ণ চেষ্টা করেছে পাকিস্তান। এই লক্ষ্যেই পরিচালিত নিউক্লিয়ার টেস্টের কারণেই ভূমিকম্পের সৃষ্টি, যদিও দাবির পক্ষে সত্যতা এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি। যুদ্ধ মানেই ধ্বংসলীলা, রক্তপাত আর ক্ষমতার লড়াই। আর এই লড়াইয়ে অন্যতম গুরুত্বপূর্ণ অস্ত্র হল ট্যাঙ্ক, যুদ্ধক্ষেত্রের অপ্রতিদ্বন্দ্বী রাজা। বিশাল বর্ম, শক্তিশালী কামান আর আধুনিক প্রযুক্তির মিশেলে তৈরি এই লৌহ দানবগুলো একটি দেশের সামরিক সক্ষমতার পরিচায়ক। রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেকে শুরু করে ভারত পাকিস্তান সীমান্ত, বিশ্বের নানা প্রান্তে যখন উত্তেজনা বাড়ছে, তখন কোনো দেশের হাতে কতগুলো এই রাজা আছে তা জানা কৌতূহলদীপ্তক। গ্লোবাল ফায়ার পাওয়ারের সাম্প্রতিক তথ্য অনুযায়ী বিশ্বের শীর্ষ 10টি ট্যাঙ্ক সমৃদ্ধ দেশের তালিকা নিচে দেয়া হলো। 1. চীন 6800টি ট্যাঙ্ক। অবাক করার মতো হলেও এটাই সত্যি। বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক ট্যাঙ্ক এখন চীনের দখলে। গত কয়েক বছরে চীন তাদের ট্যাঙ্ক বহর শুধু বাড়ায়নি, বরং অত্যাধুনিক প্রযুক্তিতে ঢেলে সাজিয়েছে। তাদের প্রধান ভরসা টাইপ 99 এবং আরও উন্নত টাইপ 99A মডেলের ট্যাঙ্ক। এই ট্যাঙ্কগুলোতে 125 মিমি কামান, অত্যাধুনিক ফায়ার কন্ট্রোল সিস্টেম, স্যাটেলাইট নেভিগেশন, থার্মাল ইমেজিং এবং সক্রিয় প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। যদিও কিছু বিশেষজ্ঞ মনে করেন চীনের এই ট্যাঙ্কগুলো এখনও রাশিয়ার T-14 আর্মাতা বা দক্ষিণ কোরিয়ার K2 ব্ল্যাক প্যান্থারের মতো সেরা নয়, তবে তাদের সংখ্যা এবং আধুনিকীকরণের গতি নিঃসন্দেহে চিন্তার কারণ। 2. রাশিয়া 5750টি ট্যাঙ্ক। ঐতিহ্যগতভাবে রাশিয়া সবসময়ই শক্তিশালী ট্যাঙ্ক বহরের অধিকারী। ইউক্রেন যুদ্ধের আগে তাদের কাছে প্রায় 12,500 ট্যাঙ্ক ছিল, তবে যুদ্ধে বিপুল ক্ষয়ক্ষতির পরেও তারা এখনও দ্বিতীয় স্থানে। তাদের বহরে T-72, T-8, T-90 এর মতো পরিচিত মডেলের পাশাপাশি অত্যাধুনিক T-14 আর্মাতা ট্যাঙ্কও রয়েছে। রাশিয়ার ট্যাঙ্কগুলো তাদের দ্রুত গতি, শক্তিশালী কামান এবং উন্নত প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বিখ্যাত। T-14-তে অটোমেটেড টারেট, ক্রুদের জন্য বিশেষ সুরক্ষা ব্যবস্থা এবং আধুনিক সেন্সর রয়েছে।
বর্তমানে রাশিয়া বছরে প্রায় ১,৫০০ নতুন ট্যাঙ্ক তৈরি করছে, যা যুক্তরাষ্ট্র ও ইউরোপের সম্মিলিত উৎপাদনের চেয়েও বেশি। ৩. যুক্তরাষ্ট্র ৪,৬৪০টি ট্যাঙ্ক। মার্কিন যুক্তরাষ্ট্রের ট্যাঙ্ক বহর সংখ্যায় রাশিয়ার বা চীনের মতো বিশাল না হলেও প্রযুক্তির দিক থেকে তারা অন্যতম সেরা। তাদের প্রধান যুদ্ধ ট্যাঙ্ক M1 আব্রাহাম ১৯৮০ সাল থেকে ব্যবহার হচ্ছে এবং সময়ের সাথে সাথে এর আধুনিকীকরণ করা হয়েছে। M1A1, M1A2 এবং M1A2 সেপ হলো এর উন্নত সংস্করণ। এই ট্যাঙ্কগুলোতে অত্যাধুনিক কামান, থার্মাল ইমেজিং, উন্নত ফায়ার কন্ট্রোল সিস্টেম এবং শক্তিশালী বর্ম রয়েছে। ইরাক, আফগানিস্তান এবং উপসাগরীয় যুদ্ধের মতো গুরুত্বপূর্ণ সংঘাতে এই ট্যাঙ্ক নিজেদের সক্ষমতা প্রমাণ করেছে। ৪. উত্তর কোরিয়া ৪,৩৪৪টি ট্যাঙ্ক। উত্তর কোরিয়ার ট্যাঙ্ক বহরের আকার বেশ বড়সড়, তবে তাদের বেশিরভাগ ট্যাঙ্কই পুরনো সোভিয়েত আমলের। তাদের বহরে T-34, 85, T-55 এবং চীনের টাইপ 59 মডেলের ট্যাঙ্ক যেমন আছে, তেমনি তাদের নিজস্ব নকশার চনমাহো, পোকপুংহো এবং কিছুটা আধুনিক চিয়নমা 2 মডেলও দেখা যায়। দেশটির প্রকৃত ট্যাঙ্ক সংখ্যা নিয়ে ধোঁয়াশা থাকলেও ধারণা করা হয় তাদের কাছে প্রায় ৪,৫০০-এরও বেশি ট্যাঙ্ক রয়েছে। তবে প্রযুক্তির দিক থেকে তারা অনেক পিছিয়ে। ৫. ভারত ৪,২০১টি ট্যাঙ্ক। ভারত ধীরে ধীরে নিজেদের সামরিক সক্ষমতা বাড়াচ্ছে এবং ট্যাঙ্ক বহরও তার ব্যতিক্রম নয়। তাদের প্রধান ভরসা হল দেশীয় প্রযুক্তিতে তৈরি অর্জুন ট্যাঙ্ক। এই অত্যাধুনিক ট্যাঙ্কে ডিজিটাল ফায়ার কন্ট্রোল সিস্টেম, ১২৫ মিমি স্মুথ বোর কামান, উন্নত বর্ম এবং অ্যাক্টিভ প্রোটেকশন সিস্টেম রয়েছে। অর্জুনের সর্বশেষ সংস্করণ MK2 আরও উন্নত। এছাড়াও ভারত সোভিয়েত আমলের T-90 এবং T-72 মডেলের ট্যাঙ্কও ব্যবহার করে। ৬. মিশর ৩,৬২০টি ট্যাঙ্ক। মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহৎ ট্যাঙ্ক বহরের মালিক হল মিশর। তাদের প্রধান ট্যাঙ্ক হল যুক্তরাষ্ট্রের তৈরি M1A1 আব্রামস। এছাড়াও তারা পুরনো সোভিয়েত T-55 এবং T-62 মডেলের ট্যাঙ্কও ব্যবহার করে। মিশর তাদের ট্যাঙ্ক বহরকে আধুনিকীকরণের দিকে মনোযোগ দিয়েছে। ৭. পাকিস্তান ২,৬২৭টি ট্যাঙ্ক। পাকিস্তানের ট্যাঙ্ক বহরের প্রধান শক্তি হল আল খালিদ এবং আল জারার। চীনের সহায়তায় তৈরি আল খালিদে ১২৫ মিমি কামান, উন্নত ফায়ার কন্ট্রোল এবং স্বয়ংক্রিয় লোডার রয়েছে। এছাড়াও তাদের বহরে রাশিয়া থেকে আমদানি করা দ্রুতগতির T-80UD এবং পুরনো T-59 ট্যাঙ্কও আছে। ৮. তুরস্ক ২,২৩৮টি ট্যাঙ্ক। ন্যাটো সদস্য তুরস্ক তাদের ট্যাঙ্ক বহরে বিভিন্ন ধরনের ট্যাঙ্ক ব্যবহার করে। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের তৈরি M60 প্যাটার্ন, জার্মানির লেপার্ড 1 ও লেপার্ড 2 এবং তাদের নিজস্ব তৈরি আলতাই ট্যাঙ্ক। আলতাই ট্যাঙ্কে 120 মিমি স্মুথ বোর কামান, উন্নত বর্ম, থার্মাল সেন্সর এবং আধুনিক ফায়ার কন্ট্রোল সিস্টেম রয়েছে। লেপার্ড 2 তার অত্যাধুনিক সুরক্ষা এবং নির্ভুল আক্রমণ ক্ষমতার জন্য পরিচিত। তুরস্ক তাদের ট্যাঙ্ক বহরকে আধুনিকীকরণের কাজ চালিয়ে যাচ্ছে। ৯. দক্ষিণ কোরিয়া ২,২৩৬টি ট্যাঙ্ক। দক্ষিণ কোরিয়ার ট্যাঙ্ক তৈরিতে নিজেদের দক্ষতা প্রমাণ করেছে। তাদের প্রধান ট্যাঙ্কে ব্ল্যাঙ্ক প্যান্থার বিশ্বের অন্যতম সেরা ট্যাঙ্ক হিসেবে বিবেচিত হয়। অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি এই ট্যাঙ্কটি পোল্যান্ড সহ আরও কয়েকটি দেশে রপ্তানিও করা হয়। ১০. ইরান ১,৭১৩টি ট্যাঙ্ক। পশ্চিমা নিষেধাজ্ঞার পরেও ইরান তাদের ট্যাঙ্ক বহরকে সচল রেখেছে এবং দেশীয় প্রযুক্তিতে ট্যাঙ্ক উন্নয়নের চেষ্টা করছে। তাদের বহরে সোভিয়েত T-72, T-52 এবং T-62 যেমন আছে, তেমনি নিজস্ব তৈরি জুলফিকার ও কারার ট্যাঙ্কও রয়েছে। জুলফিকার ট্যাঙ্কে ১২৫ মিমি কামান এবং উন্নত বর্ম রয়েছে। অন্যদিকে কারার আরও আধুনিক এবং এতে সক্রিয় প্রতিরক্ষা ব্যবস্থা ও থার্মাল সেন্সর বিদ্যমান। বিশ্বের এই শীর্ষ 10টি দেশের ট্যাঙ্ক বহরের দিকে তাকালে এটা স্পষ্ট হয় যে ট্যাঙ্ক এখনও আধুনিক যুদ্ধের একটি অপরিহার্য অংশ। সংখ্যা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি গুরুত্বপূর্ণ ট্যাঙ্কের প্রযুক্তিগত উৎকর্ষতা।